আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচের তোমাদের যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের একটা ছোটখাটো আতঙ্কের নাম হচ্ছে মেডিকেলের সাধারণ জ্ঞান পার্টটা। মাত্র 10 নাম্বার আসে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কঠিন প্রশ্ন দিয়ে দেয়। এই প্রশ্নগুলো আসলে কই থেকে আসে, বা গত বছরের প্রশ্নে আমরা দেখেছি আন্তর্জাতিক থেকে প্রশ্ন করার কথা ছিল, বা হচ্ছে দু একটা করেছে, বা আমরা সামনের বছরের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারি সেই জিনিসটা আজ আমি আলোচনা করব। এই আমাদের 24-25 সালে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো, সেই মেডিকেল ভর্তি পরীক্ষা 10টা প্রশ্ন অ্যানালাইসিস করব আমরা, একটু বুঝে দেখবো যে আসলে সামনে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আসলে আমরা ভিডিওটা শুরু করি। তো আমার পরিচয়টা আগে আমি শুরুতে দিয়ে নিই। আমার নাম হচ্ছে হাসিবুল হাসান আকাশ। আমি বর্তমানে পড়াশোনা করছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বা ইন্টারন্যাশনাল রিলেশনস, আমরা ইন শর্ট আইআর বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অ্যান্ড আমার যদি ভর্তি পরীক্ষার রেজাল্ট বলি, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 27তম হয়েছিলাম 2022-23 সেশনে। হ্যাঁ, আর আমি বর্তমানে পড়াচ্ছি অন্বেষণ নামে, আমার নিজের একটি প্ল্যাটফর্ম আছে। তো আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের যে ক্লাসটা। তো দেখো, প্রথমত আমরা দেখবো যে আসলে আমাদের যে প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে। তো প্রথমে একটা জিনিস আমি তোমাকে বলি যে সাধারণ জ্ঞান, আসলে জেনারেল নলেজ, এই ব্যাপারটা আসলে কি। তোমার কিন্তু কিছু কিছু জিনিস আমরা দেখি সব সময় অনেক পরীক্ষাতে আসে। এই ব্যাপারগুলো আসলে কি মিন করে, আসলে জেনারেল নলেজ কোনগুলা, যেগুলা তোমার চোখের সামনে আসে বা চোখের সামনে থাকে সব সময়, কিন্তু তুমি খেয়াল করো না। যারা খেয়াল করে তারা পারে। খুব সাধারণভাবে কিছু জিনিস তোমার খেয়াল করতে হয়। এইটাও কিন্তু এরকম একটা প্রশ্ন। আসলে দেখো, মানে 100 টাকা তুমি হচ্ছে ইউজ করো নাই এমন কেউ কি আছো? নাই, কিন্তু অনেকবার দেখেছো, কিন্তু 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 ভালোভাবে কখনো খেয়াল করো নাই। ঠিক আছে, তো এবার যেহেতু আমাদের একটা প্রশ্ন এসে গিয়েছে যে 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে, তো এরকম কয়েকটা জিনিস আমরা মনে রাখতে পারি জেনারেল নলেজের মাধ্যমেও, বাট আমাদের কয়েকটা জিনিস মুখস্থ করাও দরকার। ঠিক আছে, তো দেখো, আমরা সবাই জানি যে 100 টাকার নোটে তারা মসজিদের ছবি আছে। হ্যাঁ, তারা মসজিদের ছবি আছে। আর তোমার ইন ফিউচার যে নেক্সট 25 সালে 26 সালে ভর্তি পরীক্ষাগুলো হবে, সেখানে আসার মতো কয়েকটা জিনিস আসলে আমরা একটু জেনে নেই। এখানে দেখো, তুমি যদি নাও পারতে এই প্রশ্নটা, এই যে মডেল মসজিদ যেটা, এই মডেল মসজিদ বলতে কি কোনো মসজিদ এভাবে আসলে আছে? নাই। মডেল মসজিদ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে আছে। তারপর দেখো, তোমার কিন্তু বাকি ছিল অপশন তিনটা: সাত গম্বুজ মসজিদ, আতিয়া মসজিদ, তারা মসজিদ। তুমি কিন্তু একটু ভাবলেও মানে এই তিনটাও এটলিস্ট দেখাতে, অনেকে আসলে মডেল মসজিদও দেখাতে পারো যদি না জানো। ঠিক আছে, তো আসলে দেখো আমাদের এই যে সাত গম্বুজ মসজিদ, এইটা কত টাকার নোটে আছে। তারপর আমাদের তারা মসজিদ, তো আমরা দেখলাম এটা, যে আমাদের 100 টাকার নোটে তারা মসজিদ ছিল। ঠিক আছে, সো বর্তমানে তোমার আসার মতো ইম্পর্টেন্ট আরো তিনটা যদি তোমাদেরকে আমি নোট করে দিই, সেটা হচ্ছে দেখো আমাদের 10 টাকার নোট একটা আছে, আমাদের 20 টাকার নোট একটা আছে, আর একটা আমাদের 100, যেটা পরীক্ষায় এসে পড়েছে, মানে ইম্পর্টেন্ট আসার মতো। ঠিক আছে, আমাদের 10 টাকার নোটে আছে কিসের ছবি? বাইতুল মোকাররমের ছবি। বাইতুল মোকাররমের ছবি আমরা সবাই চিনি, কিন্তু যদি ধরো ঠিক মতো আমরা না পড়ে মুখস্থ না করে যাই, তাহলে কিন্তু আমাদের মাথায় থাকার চান্স খুবই কম। এখানে যদি আমাদের বাইতুল মোকাররম, আর এখানে আমরা দেখবো যে 20 টাকা, 20 টাকাতে আছে আমাদের ষাট গম্বুজ মসজিদের ছবি। ওকে, আরেকটা জিনিস কি, যেহেতু এরকম প্রশ্ন এসেছে, তো সামনে কিন্তু আসার চান্স খুবই বেশি এই ধরনের প্রশ্ন। আর 100 টাকায় কি আমরা সেটা তো পড়ে নিলাম যে আমাদের তারা মসজিদের ছবি। ওকে, কারণ এই নোটগুলোকে আমাদের মানে বর্তমানে চলছে, প্লাস এই নোটগুলোতে আমাদের মসজিদের ছবি আছে। এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো। আবার এই ধরনের প্রশ্ন মধ্যে আসতে পারে যে ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কয়টা, সেটা কিন্তু আবার 81টা। হ্যাঁ, এভাবে আমাদের করতে হবে। তো আসলে আমরা একটু সামনের দিকে যাই। এরপর দেখো যে আমাদের সেকেন্ড যে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি। ওকে, এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো, এটা কিন্তু আমাদের আসলে এই যে প্রশ্নটা, মানে এই ধরনের প্রশ্ন আসলে স্বীকৃতি দেওয়া নিয়ে, এটা কিন্তু আগে অনেকবার এসেছে। তোমার হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটা। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমাদের একটা সবসময় একটা ডাউট আমাদের মধ্যে সবসময় ছিল যে আমাদের আসলে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা, ভুটান হবে নাকি ভারত হবে। তো এটা নিয়ে কিন্তু আমাদের প্রাক্তন যে আহ, আমাদের ফরেন মিনিস্টার যে ছিল, তিনি কিন্তু ক্লিয়ার করেছিলেন যে আসলে ভুটানই কিন্তু আমাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। ওকে, তো দেখো, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটা, এখানে যদি আমরা আসি একটু দেখি, তো এখানে কিন্তু আসলে সবগুলোই তোমার ডাউটে পড়ে যাবা তুমি যদি না পারো ঠিক মতো। কারণ দেখো, ইন্দোনেশিয়া, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। তারপর যদি আমরা ইরাক দেখি, ইরাকও কিন্তু তোমার স্বীকৃতি দানকারী একটা দেশের মধ্যে আছে। তারপর মালয়েশিয়া, এটাও কিন্তু আছে। তারপর সেনেগাল, সেনেগাল বরঞ্চ তোমার দাঁড়ানোর চান্স কম। ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো বা জানো না যে সেনেগাল কিন্তু মুসলিম কান্ট্রি। হ্যাঁ,
যারা ফুটবল খেলা দেখো তোমরা দেখবা সেনেগালে কিন্তু একটা ফেমাস ফুটবলার আছে, তোমরা নামটা কমেন্টে জানাতে পারো যারা দেখো। তো দেখো আমাদের এই যে স্বীকৃতিদানকারী, এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় অলরেডি এই টাইপের প্রশ্ন এসেছে। এটা দিয়ে আসার মতো আরো কিছু প্রশ্ন আমরা দেখবো যে দেখো যে প্রথম স্বীকৃতিদানকারী দেশ আসলে কোনটা। এই যে আমাদের প্রথম কোনটাকে আমরা বলি ভুটান। ভুটান হচ্ছে ফার্স্ট, আর ভারত কি সেকেন্ড। ঠিক আছে, তারপরে আরো আমাদের যেসব প্রশ্ন এখান থেকে আসে, প্রথম স্বীকৃতিদানকারী তোমার হচ্ছে যে আরব দেশ কোনটা। প্রথম স্বীকৃতিদানকারী আরব দেশ যেটাকে আমরা বলি সেটা কোনটা, সেটা হচ্ছে ইরাক। তারপর দেখো আমাদের আরো কিরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে প্রথম স্বীকৃতিদানকারী তোমার মুসলিম দেশ কোনটা। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এখানে এসেছে সেটা কিন্তু সেনেগাল। তোমার সেনেগাল শুধু মুসলিম না, সেনেগাল হচ্ছে প্রথম স্বীকৃতিদানকারী তোমার আফ্রিকান দেশও। আফ্রিকান যদি আমরা ধরি তাহলেও সেটা কি হবে, সেনেগাল হবে। তারপর তোমার ধরো যে আরো আসতে পারে আমাদের, সেগুলো হচ্ছে যে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা, বা হচ্ছে প্রথম ইউরোপের দেশ কোনটা। সমাজতান্ত্রিক বলতে পারি আমরা, সমাজতান্ত্রিক বা হচ্ছে তোমার ইউরোপিয়ান। ইউরোপীয় দেশ কোনটা, সেটা কি, সেটা নিয়েও কিন্তু আবার একটা ডাউট হয়। তোমরা যদি একটু মাথায় রাখো তাহলে দেখো সেখানে তোমার মেইনলি আমাদের যেটা হবে অ্যান্সারটা, সেটা কি পূর্ব জার্মানি। কিন্তু কিছু কিছু জায়গায় তোমার অপশনে কিন্তু পূর্ব জার্মানি থাকে না। ঠিক আছে, পূর্ব জার্মানি থাকে না কিছু জায়গায় অপশনে, সেখানে কি থাকে, পোল্যান্ড থাকে। সো তোমরা আগে দেখবা যে আসলে পূর্ব জার্মানি আর পোল্যান্ড কোনটা আছে তোমার হচ্ছে অপশনে। যদি তোমার পূর্ব জার্মানি থাকে তুমি অবশ্যই পূর্ব জার্মানিটা দেখাবা, আর যদি পোল্যান্ডটা থাকে পূর্ব জার্মানি নাই অপশনে, তখন আবার স্যারের সাথে কেচাল করার দরকার নেই, তখন পোল্যান্ডটা দেখাবা। ঠিক আছে, তো আসো আমরা যদি সামনের দিকে যাই একটু, এখানে হচ্ছে আমাদের যে নেক্সট প্রশ্নটা সেটা হচ্ছে কি অ্যাসেপ্টিক সার্জারি জনককে। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমরা মেডিকেলে পড়ার টাইমে এই অ্যাসেপ্টিক ওয়ার্ডটা অনেক পরিচিত হবা, কারণ তোমরা যখনই কোনো কাজ করতে যাবা, যখনই কোনো মেজর বা মাইনর যে কোনো সার্জারি করতে যাও না কেন, অ্যাসেপ্টিক সার্জারি আসলে কি জিনিসটা তোমার আসলে দেখো, তুমি ছোটবেলা যদি তোমার কখনো তোমার কোনো তোমার সার্জারি বা কোনো অপারেশন হয় বা তোমার সামনে যদি এগুলো হয়, তুমি দেখবা যে আসলে সার্জারি শুরুর আগে স্টেরিলাইজ করে নিতে হয় সবকিছুকে। এটা কি আসলে তুমি দেখবা সবসময়, যাতে তোমার যখন সার্জারিটা করা হবে, যেসব জিনিসপত্র দিয়ে করা হবে, ঠিক আছে, তোমার কাঁচি হতে পারে বা যে কোনো জিনিসপত্র, সেগুলোতে মধ্যে যাতে তোমার কোনো ধরনের জীবাণু না থাকে, সো এগুলোকে বলে কি অ্যাসেপ্টিক সার্জারি। তো এই ধরনের সার্জারিটা আসলে কে শুরু করলো, আগে তো আসলে মানুষের ধারণা ছিল না আসলে এই তোমার ধরো যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, তোমরা এগুলো পড়বা বা পড়ছো তোমাদের চ্যাপ্টার, তোমাদের যে বোটানি চ্যাপ্টার 4 এগুলোতে পড়তেছো। হ্যাঁ, তো এগুলোতে আমরা দেখবো, দেখো এই যে থিওডর বিলরথ আছে অপশনে, জোসেফ লিস্টার আছে, রবার্ট কক আছে, লুই পাস্তুর আছে। ঠিক আছে, তো সবাই কিন্তু মোটামুটি তোমার মানে তোমার এই দেখো, তুমি কিন্তু এই থিওডর বিলরথ আর জোসেফ লিস্টার তুমি যদি বাইরে না পড়ো এসব নিয়ে, এদেরকে তুমি খুব বেশি চিনো না। তোমার চেনা পরিচিত কার আছে এখানে, রবার্ট কক আর লুই পাস্তুর। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি যে লুই পাস্তুর রোগ জীবাণু তত্ত্বের জনক, আমরা জানি রবার্ট কক নিয়ে তুমি পড়েছো যে ব্যাসিলাস ব্যাকটেরিয়া সে আবিষ্কার করেছে। হ্যাঁ, এরপর দেখো এই দুটা কিন্তু তুমি চিনো না, তুমি কিন্তু এগুলো দেখার চান্স বেশি। কিন্তু তুমি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমার কিছু এক্সট্রা জিনিস মানে মেডিকেল সায়েন্স নিয়ে জেনে যাওয়া দরকার। এরকম একটা প্রশ্ন এসেছিল এই অ্যাসেপ্টিক সার্জারি নিয়ে। তো দেখো এখানে এই তোমার অ্যাসেপ্টিক সার্জারি জনক মেইনলি হচ্ছে আমাদের কে, জোসেফ লিস্তা। ঠিক আছে, কিন্তু যেহেতু আরো তিনটা অপশন দেওয়া আছে, সো ইন ফিউচারে কিন্তু ডাক্তার যারা প্রশ্ন করবে তারা কিন্তু এগুলো থেকে প্রশ্ন দেওয়ার একটা চান্স থাকে। সো আমরা আসলে জেনে নিই যে এরা আসলে কি করেছিল। থিওডর বিলরথ উনি যে কাজটা করেছিল সেটা হচ্ছে কি তোমার অ্যাবডোমিনাল যে সার্জারিটা হয় বা পেটের যে অস্ত্রোপচার, সেটা কিন্তু প্রথম শুরু করেছিল কে, আমাদের থিওডর বিলরথ। ঠিক আছে, পেটের অস্ত্রোপচার এটা শুরু করেছিল কে, থিওডর বিলরথ। তারপর আমরা যদি দেখি যে রবার্ট কক, রবার্ট কক নিয়ে কিন্তু তোমরা নিজেরাই পড়ো, তোমাদের বইয়ে কিন্তু আছে। এটা কি আমাদের ব্যাসিলার যে ব্যাকটেরিয়া আছে সেটা উনি প্রথম আবিষ্কার করেছিল। তারপর তুমি দেখো এখানে যে লুই পাস্তুর। ঠিক আছে, লুই পাস্তুরের কাজকে আমরা সবাই কিন্তু জানি, উনি কিন্তু রোগ জীবাণু তত্ত্বের জনক। ঠিক আছে, বা উনি কিন্তু শুধু এটা না, উনি কিন্তু যে জলাতঙ্কের টিকা, ঠিক আছে, যেটা কারণ উনি খুবই ফেমাস, সেটা হচ্ছে কি জলাতঙ্কের টিকা। এটা কিন্তু উনি আবিষ্কার করেছিলেন যে আমাদের হাইড্রোফোবিয়া যে টিকাটা আছে সেটা কিন্তু লুই পাস্তুর। আর প্লাস ওনাকে কিন্তু রোগ জীবাণু তত্ত্বের জনক এইভাবেও ডাকা হয়। ঠিক আছে, আর রবার্ট ককেটটা তোমরা তোমাদের বইয়ে পড়ো, বোটানি বইতে। ওকে, আসো আমরা যদি একটু সামনের দিকে যাই এরপরে, আমাদের হচ্ছে যে এখানে গাজার সাম্প্রতিককালের সংঘর্ষটা কবে শুরু হয়। দেখো
গাজা যে ইস্যুটা ছিল, এটা কিন্তু পুরো সাম্প্রতিক একটা জিনিস। এটা কবে হয়েছিল? অক্টোবর 2023। এটা আমরা জানলাম। এটা নিয়ে আসলে এখানে এই টপিক নিয়ে ডিসকাসের জিনিসপত্র আমাদের কম কেন? তোমার বুঝতে হবে তোমার বছরে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা তখন কোন কোন ইস্যুগুলো সামনে আছে। দেখো কয়েকটি ইস্যু কিন্তু সামনে কয়েক বছর থাকবেই। সেটাগুলো কি কি? প্রথমত দেখো যে রাশিয়া ইউক্রেন, তোমাদের কিন্তু এবার বলেছিল যে তোমার আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আন্তর্জাতিক থেকে কিন্তু এই যে প্রশ্ন এসে গিয়েছে, কিন্তু এটা সাম্প্রতিক থেকে এসেছে। ভয় পাওয়ার কিছু নেই। আন্তর্জাতিকের যে এত কিছু প্রণালী, তারপর এত জিনিসপত্র সেগুলো মুখস্থ করার একদম দরকার নেই। দেখো রাশিয়া ইউক্রেন, তারপর হচ্ছে তোমার প্যালেস্টাইন ইসরায়েল যে ইস্যুটা আছে, প্যালেস্টাইন ইসরায়েল। এরপর হচ্ছে আরো কিছু রিসেন্ট ইস্যু আছে, যেমন তোমার সিরিয়া, ঠিক আছে? সো তোমাদের আন্তর্জাতিক থেকে মোটামুটি আমরা গেস করতে পারি যদি ইন ফিউচার প্রশ্ন আসে কোন ধরনের প্রশ্ন আসবে। আসলে যে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে তোমার যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে তোমার মারামারি, তারপর হচ্ছে এই যে মানে আক্রমণ করতেছে একটা দেশ একটা দেশকে, সেখানে যুদ্ধ হচ্ছে, তোমার এরকম একটা ইস্যু হতে পারে আমাদের কি, যে মায়ানমারের যে যুদ্ধ হচ্ছে, আরাকান আর্মির যে যুদ্ধটা, এইগুলা। প্লাস তোমার তো নেক্সট পরীক্ষাটা সামনে দেরি আছে মোটামুটি। সেই পরীক্ষার আগে বা কাছাকাছি টাইমে যে ইস্যুগুলো ক্রিয়েট হবে, সেই টাইমে যেগুলো হবে তুমি সেগুলো দেখে যাবা, ঠিক আছে? সো গাজা সাম্প্রতিককালীন সংঘর্ষ, এটা আমাদের একটা সাম্প্রতিকের প্রশ্ন। এরপর আসলে আমরা যদি সামনের দিকে যাই, সেটা হচ্ছে দেখো যে কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, হ্যাঁ, তো সবার কিন্তু একটা মনের মধ্যে সুপ্ত বা আমাদের সবার সামনে প্রকাশিত একটা ইচ্ছা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে তুমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করবা। সো সেই কারণে তোমার কিন্তু অবশ্যই এই ব্যাপারটা মোটামুটি জানা দরকার। বা অনেকেই কিন্তু ঢাকা মেডিকেল সামনে যখন যাও তখন ছবি টবি তুলে নিয়ে আসো, যে বা লোগোটার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে লেখা আছে যে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1946 সালে। হ্যাঁ, সো এটা না জানতেও পারো পরীক্ষা হলে কি, বাট তোমার মানে নেক্সট যে পরীক্ষা দিতে যাবা যারা সামনে, তোমার এই যে বাংলাদেশের মেডিকেল সায়েন্সের যেসব পায়োনিয়ার অর্গানাইজেশন গুলো আছে বা যেগুলো লিডিং অর্গানাইজেশন গুলো আছে, সেগুলো নিয়ে তোমার একটু ধারণা থাকা দরকার। যেমন আসলে দেখো কি কি আছে আমাদের এখানে। আমরা পড়লাম কি ঢাকা মেডিকেল কলেজ, ডিএমসি নিয়ে আমরা একটু দেখলাম। তারপর আর কি কি থাকতে পারে দেখো, আর কি কি আছে? আইসি, ডিডি, আর বি। এই জিনিসটা কি তোমরা সবাই জানো যে মোটামুটি আইসিডিডিআইবি হচ্ছে কি নিয়ে আসলে গবেষণা করে? তারা কি কলেরা নিয়ে, তাই না? এটা কি আন্তর্জাতিক কলেরা গবেষণা মানে এক কেন্দ্র, ঠিক আছে? মানে পুরো পৃথিবীর মধ্যে কলেরা নিয়ে গবেষণা করে যারা, তার মধ্যে লিডিং অর্গানাইজেশন কিন্তু আইসিডিডিআরবি। এটা কোথায় অবস্থিত সেটা একটু তোমার লাগতে পারে। এটা হচ্ছে মহাখালীতে। ওকে। আর এইখান থেকে এই এই যে সংস্থাটা, এই সংস্থার কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আছে। সেই অ্যাচিভমেন্টটা কি বলতো? সেটা হচ্ছে কি ওরসালাইন, ওআরএস যেটাকে আমরা বলি। এই ওরসালাইনটা কে আসলে মানে উদ্ভাবন করেছিল এই আইসিডিডিআরবি থেকে? সে হচ্ছে কে? ডক্টর রফিকুল ইসলাম। ওকে। এই ডক্টর রফিকুল, তুমি এটা একটু বললা। ওকে, এটা একটু দেখতেছি আমরা। তারপর দেখো আর কি কি আছে। এরপর আছে কি আমাদের ভার্ডিয়াম আছে। বাংলাদেশের মেডিকেল যে সেক্টরটা, এখানে কিন্তু ভার্ডিয়ামটাও খুব ইম্পর্টেন্ট। তো ভার্ডিয়ামটা কে বানিয়েছিল? ডক্টর ইব্রাহিম। এটা একটু দেখতে হবে আমাদের। তারপর তুমি দেখো যে রিসেন্টলি কয়েকদিন আগে বাংলাদেশের একজন ডাক্তারকে, হ্যাঁ, উনি হচ্ছে স্তন ক্যান্সার নিয়ে বিশেষ প্রচারণা বা এগুলো নিয়ে কাজ করেছিলেন, সেজন্য তাকে কি গোলাপী মানব নামে একটা উপাধি দেওয়া হয়েছে। গোলাপী মানব। এইসব জিনিসপত্র বা এই যে ধরনের জিনিসপত্র যে আসলে প্রতি বছর আমরা দেখবো যে কিছু ডাক্তার হচ্ছে তোমার এরকম কোনো উপাধি পায়। তারপর কেউ কেউ হচ্ছে তোমার মানে একুশে পদক বলো, স্বাধীনতা পদক বলো, চিকিৎসা ক্ষেত্রে যারা পায়। এই ধরনের জিনিস হচ্ছে তোমার এই যে মেডিকেল সেগমেন্টটা আছে, এই ধরনের কোশ্চেন তো অবশ্যই তোমার প্রতি বছর আসবেই মেডিকেলের জিকেতে। সো তুমি হচ্ছে এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো তুমি একটু পড়বা যখন তুমি প্রিপারেশনটা নিবা, ঠিক আছে? তারপর দেখো আমরা যদি 6 নম্বর প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে যে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেতুলিয়া যেতে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে? এটা খুব একটা মজার প্রশ্ন, ঠিক আছে? আর সবচেয়ে আরেকটা মজার ব্যাপার যে তোমরা যারা উত্তরবঙ্গের আছো, এটা কেউই ভুল করবা না। কারণ যখন তোমরা এই টেকনাফ থেকে তেতুলিয়া যাও বা এইদিকে আসো, তোমরা তোমরা একটা সেতু পার করে আসো, এন্ড দেখলেই তোমাদের মনে করবে যে আমরা কি বঙ্গবন্ধু যে সেতুটা আছে, যমুনা সেতুটা আছে, সেটা আমরা কি সিরাজগঞ্জ দিয়ে পার করে যাই। বা তোমার যদি বাংলাদেশের ম্যাপের একটা বেসিক ধারণা থাকে, আচ্ছা দেখি আমার ম্যাপটা বেশি খারাপ হয়ে গেলে আমি আবার চেঞ্জ করে নিই। দেখো আমরা যদি একটা ম্যাপে যদি আমাদের বেসিক একটা ধারণা থাকে যে আসলে বাংলাদেশটা আসলে কেমন দেখতে, হ্যাঁ, ঠিক আছে, এদিকে বেশি চিকন হয়ে গেছে। দেখো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? দেখো এটা ধরে নিলাম একটা ম্যাপ, যদি খুব খারাপ হয়েছে। তো এখানে আমাদের কয়টা জেলা আছে দেখো? নওগাঁ, নওগাঁ, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ।
কুড়িগ্রাম যে বাংলাদেশের মানে একদম যে উত্তর দিকের জেলা, এটা কি আমরা সবাই জানি না? বলতো, কুড়িগ্রাম যে বাংলাদেশের এদিকে, এটা আমাদের সবার জানা উচিত। এরপর দেখো আর কি কি আছে। নওগাঁ। নওগাঁ আসলে কোথায়? নওগাঁ তো আমাদের রাজশাহীতে। নওগাঁ তো এদিকে, তাই না? নওগাঁ এদিকে। সো নওগাঁ হচ্ছে এদিকে। তারপর দেখো আমাদের আর কি কি আছে। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোথায়? লক্ষ্মীপুর তো নোয়াখালীর পাশে, এইদিকে লক্ষ্মীপুর, তাই না? এই যে এই সাইডটাতে লক্ষ্মীপুর। তারপর দেখো আর কি কি আছে। সিরাজগঞ্জ। তুমি এখন দেখো, তোমার তো আসলে গেস করা যায় এটা। বা টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফটা এদিকে, আমাদের তেতুলিয়াটা হচ্ছে এইদিকে। তো এইখান থেকে এখানে তুমি যাবা, তোমার তো অবশ্যই যমুনা সেতুটা ক্রস করে যেতে হবে। এগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আর যমুনা সেতুটা কোন জেলাতে? সিরাজগঞ্জ জেলাতে। এরকম প্রশ্ন এই ফিউচারে যদি আসে, কেমন আসতে পারে? তুমি যদি মানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেতে চাও, দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য তোমার কি করতে হবে আসলে? তোমার পদ্মা সেতু পার করতে হবে। পদ্মা সেতুতে আসলে কোন কোন জেলা আছে, এইসব জিনিসপত্র আমাদের একটু ধারণা থাকতে হবে। বা তুমি একজন ডাক্তার হবা, তোমাদের আসলে দেশকে নিয়েও কিছু বেসিক নলেজ রাখা দরকার। সেটাই আর কি এই কোশ্চেনের মধ্যে কিন্তু তারই একটা বহিঃপ্রকাশ হয়েছে। এরপর আসো আমরা যদি 7 নম্বর প্রশ্নটা দেখি, সেখানে কি ছিল? 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কটা কে ছিল? এখানে আমাদের অপশনগুলো একটু দেখো। এনায়েতুর রহমান খান, প্রতাপ শঙ্কর হাজরা, মেজর হাফিজউদ্দিন আহমেদ, জাকারিয়া পিন্টু। তুমি দেখবা যারা হচ্ছে মোটামুটি সাধারণ জ্ঞানটা পড়েছ, এই প্রশ্নটা কিন্তু থাকে সব সময়। হ্যাঁ, জাকারিয়া পিন্টু, এই যে প্রশ্ন মানে অ্যান্সারটা, এটা কিন্তু খুবই ফ্যামিলিয়ার নেম। উনি কিন্তু প্রথম অধিনায়ক ছিল। এন্ড তোমরা ভেবো না যে এই তিনজন কিন্তু অন্য কোথাও থেকে নাম দিয়েছে। এই তিনজনের নামও কিন্তু, এরাও কিন্তু এই স্বাধীন বাংলা যে ফুটবল টিমটা ছিল, স্বাধীন বাংলা ফুটবল দলটা, সেখানে কিন্তু এরাও খেলোয়াড় ছিল। জাস্ট জাকারিয়া কিন্তু ছিল ক্যাপ্টেন। আর এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় আসে। মানে এই কোশ্চেনটা তো অনেক ফ্যামিলিয়ার, এটা বিসিএস এসেছে আগে, ঢাকা ভার্সিটি বলো, সব জায়গায় এই প্রশ্নটা এসেছে। কিন্তু আমরা যদি দেখি যে এনায়েতুর রহমান খান, উনি কিন্তু কে ছিল? উনি কিন্তু ফার্স্ট এভার গোল স্কোরার, ঠিক আছে? উনি কিন্তু বাংলাদেশ, যেহেতু ওনাকে নিয়ে একটা অপশন অলরেডি এসে গেছে, তোমরা সবসময় যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, তোমরা কিভাবে করবা? যখন তোমার একটা প্রশ্ন এসে গেছে, সেগুলোর অপশন গুলাকে ধরে ধরে তোমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা। এই প্রশ্ন তোমরা সবাই দেখেছো, কিন্তু আমাদের এটা নিয়ে ভিডিও বানানোর দরকারটা কি বা কেন বানাচ্ছি, সেটা কারণ হচ্ছে যাতে এই সব কিছুকে আলোচনা করে দেওয়া, বা তুমি যাতে ইন ফিউচার এগুলোকে নিয়ে ঘাটাঘাটি করো যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা। উনি কিন্তু ফার্স্ট এবার গোল স্কোরার, ঠিক আছে? বাংলাদেশ যে স্বাধীন বাংলা ফুটবল টিমটা ছিল এটা। তারপর দেখো যে প্রতাপ শঙ্কর হাজরা, মেজর হাফিজউদ্দিন আহমেদ, এরা সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছে and এরা কিন্তু সবাই ফুটবলার ছিল এই টিমটা। সো এটা আমরা দেখলাম। আর ইন ফিউচার কিন্তু আমাদের এই যে স্বাধীন বাংলা ফুটবল দল, এটা কিন্তু মুক্তিযুদ্ধের সাথে কিছুটা কানেক্টেড প্রশ্ন। আর ফুটবল নিয়ে বা আমাদের খেলাধুলা নিয়েও, সো এই ধরনের প্রশ্ন তোমার সলভ করতে হবে খেলাধুলা নিয়ে। যত, যেমন ধরো বাংলাদেশ ক্রিকেট প্রথম ওয়ান ডে স্ট্যাটাস কবে লাভ করেছে, ধরো আমাদের ওয়ান ডে স্ট্যাটাস 1997। তারপর ধরো আমাদের টেস্ট স্ট্যাটাস 2000 সালে লাভ করেছে। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রগুলো। আর বাংলাদেশ ক্রিকেট দলের তো আসলে অ্যাচিভমেন্ট এইগুলো এখন। আমরা কিন্তু নিজের কোনো ট্রফি এখনো জিততে পারিনি। আমরা যে এই যে এখন এইসব কেন প্রশ্ন আসে, আমরা কবে স্ট্যাটাস লাভ করেছি, কারণ আমাদের এইটা ছাড়া এর চেয়ে বেটার কোনো অ্যাচিভমেন্ট নাই এখন, ঠিক আছে? এরপর যদি আমরা সামনের দিকে যাই, দেখো একটু যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সূচনা কে করে? এই কোশ্চেনটা তুমি হচ্ছে যে খুবই মানে খুবই কঠিন একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কেন কঠিন, যে এই যে চারটা অপশন, আমাদের চারটা অপশনের মধ্যে চারজনে কিন্তু এই বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সাথে কানেক্টেড। আসলে বাংলাদেশ ফিল্ড হাসপাতালটা কি সেটা আসলে জানি আসো। এই বাংলাদেশ ফিল্ড হাসপাতালটা, ইট ইজ অলসো নোন এজ বাংলাদেশ হসপিটাল, ঠিক আছে? এটা কি বাংলাদেশ হসপিটাল আসলে? আমাদের মুক্তিযুদ্ধের টাইমে আমাদের বেশ কিছু ডক্টর, এরা মিলে, কিছু আর্মি ডক্টর ছিল এবং কিছু ভেটেরান ডক্টর ছিল যারা হচ্ছে বিদেশে ভালো ডিগ্রি নিয়ে এসেছে। তারা কিন্তু কি করেছিল, একটা হাসপাতাল তৈরি করেছিল। তারা কি করবে, তাদের লক্ষ্য কি ছিল? তারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে যারা আহত হবে তাদেরকে একটু সেবা শুশ্রূষা করবে, সেখানে কিন্তু কাজ করেছিল। আমরা কিন্তু এই ফিল্ড হাসপাতাল নিয়ে কিন্তু সবসময় পড়ি আমাদের সাধারণ জ্ঞান বইগুলোতে। সেখানে আমরা কার নামটা পড়ি দেখো, ক্যাপ্টেন সিতারা বেগমের নাম পড়ি আমরা। তারপর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ওনার নামটা আমরা খুব ভালো মতো পড়ি। ক্যাপ্টেন সিতারা বেগম হচ্ছে এখানে ডাক্তার ছিল, এবং আমরা সেখানে পড়ি যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি হচ্ছে এটার ওয়ান অফ দ্য পাইনিয়ার ছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, যে ক্যাপ্টেন আক্তার আহমেদের নামটা না নর্মালি আসলে বলা হয় না, ঠিক আছে? ক্যাপ্টেন আক্তার আহমেদের নামটা আমরা অনেক জিকে বইতে বলা হয় না। সামনের বছর থেকে বলবে। কেন? কারণ একবার তো এসে গেছে প্রশ্ন। তোমাদের অনেকে হয়তো এটা সলিউশন দিয়েছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কিন্তু আসলে আমি সব যে খেটে খুঁটে যেটা দেখলাম, এটার অ্যান্সার কিন্তু ক্যাপ্টেন আক্তার আহমেদই হবে। উনি হচ্ছে প্রথম সূচনা করেছিল বাংলাদেশ যে ফিল্ড হাসপাতালটা আছে, এটা সূচনা করেছিল কি ক্যাপ্টেন আক্তার আহমেদ, ঠিক আছে? কিন্তু এটার একজন ডাক্তার ছিল, মানে ধরো যে কোনো পায়োনিয়ার কিছু না, এটার একজন ডাক্তার ছিল কে? ক্যাপ্টেন সেতারা বেগম, ঠিক আছে? আর ডক্টর এম এ মবিন, উনি
আর হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এরা ছিল কি, এরা হচ্ছে মানে এই সূচনা করার পরে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। উনি তো একদম, তুমি এখানে যে প্রশ্নটা এসেছে যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সূচনা কে করে, এখানে তুমি সিঙ্গেল যদি অ্যান্সার দিতে চাও একটা, সেটা ক্যাপ্টেন আক্তার একটা দিতে হবে। কারণ উনি হচ্ছে মেইনলি ইনিশিয়েটর ছিল, উনি ইনিশিয়েটিভটা নিয়েছিল। উনি বাংলাদেশ সেনাবাহিনীর মানে পাকিস্তান সেনাবাহিনীর একজন মেম্বার ছিল, তারপর তিনি যুদ্ধ করতে এসেছে পালিয়ে, তারপর সেখানে কিন্তু তিনি কি মানে একটা হাসপাতাল মানে চালু করেছিল, ঠিক আছে। আর ডাক্তার এম এ মবিন আর ডাক্তার জাফরুল্লাহ এরা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল। সো সিঙ্গেল একটা অ্যান্সার যদি আমরা দিতে চাই, তাহলে অবশ্যই আমরা একটা দিতে হবে। আর ধরো এখানে অপশনে ক্যাপ্টেন আক্তার আহমেদ নাই, এখানে বাকি অন্য কিছু আছে, এইগুলো আছে, তখন তোমার অ্যান্সারটা দেওয়া সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হতো সেটা কি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ঠিক আছে। মানে কিছু কিছু কোশ্চেনে আসলে তুমি দেখবা মাল্টিপল অ্যান্সার হয়, কিন্তু কোনটা আসলে বেস্ট অ্যান্সার, ঠিক আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার, সেটা এখানে আমাদের ক্যাপ্টেন আক্তার আহমেদ হবে। ওকে, তারপর আসলে আমরা যদি দেখি এখানে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলা রাজধানী নবদ্বীপ, অলসো নোন অ্যাজ কি, নদিয়া, নদিয়া জয় করেছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপশন গুলো আমরা দেখে আসো। প্রথম অপশনটা কি, প্রতাপ আদিত্য। সেকেন্ড অপশন কি, বল্লাল সেন। থার্ড অপশন কি, লক্ষণ সেন। তারপর কি, ঈশা খান। দেখো, প্রথমত আমরা সবাই জানি যে মোটামুটি আমরা বখতিয়ার খিলজি কাহিনীটা পড়ে এসেছি, তিনি কি সেন বংশের কাউকে পরাজিত করার ক্ষমতা এসেছিল না। এটা কিন্তু আমরা ক্লাস 6 এর বই থেকে পড়া শুরু করেছিলাম, ঠিক আছে। তোমরা যখন ক্লাস 6 এ ছিল, তখন কিন্তু তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা আছে, সেটা সেকেন্ড চ্যাপ্টারে এই বখতিয়ার খিলজি কাহিনী ছিল। প্লাস আমরা জিকে তো এটা পড়ি, এটা খুবই রিমার্কেবল একটা ইভেন্ট। কারণ এই ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলায় যে মুসলিম শাসন, তার পথটা শুরু হয়েছিল এবং অনেক দিন ধরে টিকে ছিল এটা, ঠিক আছে। আর দেখো, প্রতাপাদিত্য উনি কে ছিল, উনি ছিল কি বাংলার সবচেয়ে শক্তিশালী, হ্যাঁ, 12 ভূঁইয়াদের মধ্যে একজন, সবচেয়ে শক্তিশালী একজন, 12 ভূঁইয়াদের একজন শক্তিশালী একজন জমিদার, ঠিক আছে। উনি ছিল কি সবচেয়ে শক্তিশালী একজন জমিদার বাংলার। মেইনলি হচ্ছে কোন অঞ্চলে ছিল, উনি হচ্ছে যশোরের, ঠিক আছে। উনি ছিল কোথাকার, যশোরের, যশোরের সবচেয়ে শক্তিশালী একজন জমিদার ছিল উনি। এন্ড এখানে ঈশা খাঁ, উনি কে ছিল, ঈশা খাঁ, তারপর হচ্ছে কি মুসা খাঁ, এরা কারা ছিল, এরা কি এই যে আমাদের 12 ভূঁইয়াদের মধ্যে একজন, উনি একজন জমিদার ছিল। আর এখানে দেখি আমরা বল্লাল সেন আর লক্ষণ সেন, এখানে দুইটা অপশন দিয়ে দিছে। মানে কি, মানে এই দুটার মধ্যে একটা হবে, তোমাকে ডাউটে ফেলতেছে। আমরা জানি সবাই বল্লাল সেনের ছেলে কিন্তু লক্ষণ সেন, এবং লক্ষণ সেনই কিন্তু মোটামুটি সেন বংশের শেষ রাজাদের মধ্যে একজন, ঠিক আছে। মানে বলা যায় একদম মানে আইডিয়াল একজন রাজা হিসেবে শেষ রাজা উনি ছিল, ঠিক আছে। সো লক্ষণ সেনটা হবে আমাদের অ্যান্সার এখানে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে আর আসতে পারে, বাংলার প্রাচীন যুগ থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে, সেগুলো তুমি ভালো মতো পড়বা। তারপর আসলে আমরা আমাদের লাস্ট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আবু সাইদ কবে শহীদ হয়। এটা কিন্তু সবাই বলেছিল যে আবু সাইদ কবে শহীদ হয়েছে, সেটা আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে মীর মুগ্ধ কবে শহীদ হয়েছে, এটা হবে কবে, 16 জুলাই 2024, ঠিক আছে। সো এটা আমাদের এসেছিল কি সাম্প্রতিক থেকে। সো আমাদের সাম্প্রতিকে এই ইভেন্টটা কিন্তু খুব বড় একটা ইভেন্ট ছিল, আমাদের দেশে একটা সরকারের পতন হয়ে গিয়েছে। এই ইভেন্টটা কিন্তু একটা সম্পূর্ণ তোমার একটা একটা ফ্রেজ আছে না, যে অ্যাডেড ফিউয়েল টু দ্য ফ্লেম, এই যেরকম অ্যাডেড ফিউয়েল টু দ্য ফ্লেম, মানে কি, অগ্নিতে ঘৃতাহুতি, অগ্নিতে ঘৃতা ক্ষতি, ঠিক আছে। এই জিনিসটা আসলে কি, মানে একটা ইভেন্ট চলতেছে বা তোমার আগুন, অগ্নি মানে কি আগুন, আগুনের মধ্যে ঘি ঢালা, ঠিক আছে। ঘি ঢাললে কি হবে, আগুনটা কি দাউ দাউ করে জ্বলে উঠবে না। তো আবু সাইদের যে মৃত্যুর ঘটনা ছিল বা শহীদ হওয়ার যে ঘটনা ছিল, সেটা কিন্তু অগ্নিতে একটা ঘৃতাহুতির মতো একটা ইভেন্ট ছিল, সবাই কিন্তু খুব ফুঁসে উঠেছিল এই ঘটনার পরে, তোমারও কিন্তু রক্ত টকবক করেছিল। সো এইভাবে আমরা দেখি এটা কিন্তু টোটাল সাম্প্রতিক থেকে একটা কোশ্চেন, সাম্প্রতিক থেকে কিন্তু এই যে কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবার যে কোনো ভর্তি পরীক্ষায় কোন ইভেন্টটা থেকে, যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা থেকে। সো এই তোমাদের বছর যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তোমাদের এই ধরনের যে সব বার্নিং ইস্যু গুলো আছে, সেগুলো তোমরা ভালো মতো পড়তে থাকবে, তাহলে কিন্তু এগুলো কমন পড়ার একটা সুযোগ থাকবে, ঠিক আছে। সো এরপর সবাইকে থ্যাংক ইউ তোমার আমার এই কাজটা করার জন্য। আর তোমরা যদি মানে ইন্টারেস্টেড ফিল করো, তাহলে আমি আবার তোমাদের জন্য বিগত আসলে আরো 9 বছরের প্রশ্ন এভাবে একটা করে ভিডিও আনতে পারি অ্যানালাইসিস করে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের একটা বড় পোর্শন ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা সবাই কমেন্টে জানাতে পারো যারা ভিডিওটা দেখছো, যে তোমরা আসলে ইন ফিউচার আমাদের এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে আমরা জিকেটা সলভ করলাম 24-25-এর, তোমরা হচ্ছে আরো আগের বছরগুলোর সলিউশন চাও কিনা, বা মেডিকেল জিকে নিয়ে যে কোনো তোমরা ক্লাস চাও কিনা, তোমরা ইন্টারেস্টেড থাকলে ইনশাল্লাহ ক্লাসের ম্যানেজ করতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।